এবার শুরু করছি। আচ্ছা, কতদূর করেছিলাম? সাইনটা আপ করতে বলেছিলাম, কষ্ট করিয়েছিলাম। লেখো। আচ্ছা, সিগনম ফাংশনটা কি করেছো না করে দিতে হবে? আচ্ছা, ঠিক আছে। দেখো, বলেছিল সো দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ সিগমাং ফাংশন অফ এটা ডাজ নট এক্সিস্ট। সিগনাম ফাংশনটা এভাবে ছিল, কোশ্চেনটা ছিল যে লিমিট কত টেন্ডস টু ইনফিনিটিভ, কোশ্চেনটা দেখো তো, x টেন্ডস টু 0, তাই বলো লিমিট x টেন্ডস টু 0 sgnx এটা নাকি ডাজ নট এক্সিস্ট হবে এটা। আচ্ছা, সিগনাম ফাংশনটা এভাবে ডিফাইন করা হয়, লেখো কোশ্চেন এটা, সো দ্যাট limit x tends to 0 signum of x বা sgnx does not exist। অ্যাকচুয়ালি এই ফাংশনটা কি, লেখো let fx equal to sgnx। এখন প্রশ্ন হচ্ছে এটার ভ্যালু কি, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি mod x বাই x, এটা পার্টিকুলার এটা, আর অবশ্যই x নট ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 হলে fxটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে fx মানে সিগনাম ফাংশনটা দেখতে এরকম হয়। এখন আমরা প্রথম থেকেই শিখেছি মডওয়ালা কোনো জিনিস থাকলে এটা ব্রেক করা যায়, তাহলে যেরকম সিগনাম ফাংশনেরও তিনটে ভাবে ব্রেক করা যাবে। একটা x গ্রেটার দেন 0 মানে ডোমেন সেটটাকে তিনটে রেঞ্জে ভাগ করা যাবে, একটা x ইকুয়াল টু 0 এর জন্য, একটা x গ্রেটার দেন 0 এর জন্য, একটা x লেস দেন 0 এর জন্য, তাহলে পুরোটা কি হয়ে যাচ্ছে, রিয়াল নাম্বার পেয়ে যাচ্ছ। লেখো লেখো fx ইকুয়াল টু এটা এটা এর কটা ভ্যালু থাকে দেখো, -1 যখন x গ্রেটার দেন 0, 0 এটা 1 যখন x গ্রেটার দেন 0, এটা তিনটা। নাও বলে লেখো, নাও fx ইকুয়াল টু সিগনাম অফ x, এটা সমান 1 0, দুটো একই জিনিস হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ডান দিকে দেখাই, জিনিসটা এরকম যে সিগনাম ফাংশন মানে হচ্ছে mod x বাই x ছিল, এই x এর উপর দেখার দরকার নেই, mod x টাকে দেখেই বিচার করো। যদি x গ্রেটার দেন 0 হয়, যদি if x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0 হলে mod x টা কিন্তু x ভ্যালু নেয়। তো mod x ইকুয়াল যদি x এখানে বসিয়ে দাও, দেন mod x বাই x এটা হয়ে যাবে x বাই x 1, এটুকু দেবে। ধরো তো 1 মিনিট।
সিমিলারলি যখন মড এক্স লেস দেন জিরো, মানে যখন এক্স লেস দেন জিরো, তখন মড এক্স এর ভ্যালু দেয় কত, -x। সেজন্যই এই মড এক্স এর জায়গাতে -x বসাচ্ছি, বসালে -x প্লাস এক্স কাটাকুটি হয়ে -1 পড়ে থাকবে। এই জন্য এক্স লেস দেন জিরো হলে এই মড এক্স বাই এক্স এর ভ্যালু সোজা কথায় -1, আর এক্স যখন জিরো হবে তখন মড এক্স এর ভ্যালু কত হয়, জিরো। কারণ ও জিরো বাই এক্স মাল্টিপ্লাইড কত, জিরো। কিচ্ছু নয়, শুধু মড এক্সটাকে ভেঙেছি। আমরা জানি মড এক্স সমান এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, -x যখন এক্স লেস দেন জিরো, জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। ওই তিনটে ভ্যালু এই জায়গাতে বসিয়ে একবার 1, একবার 0, একবার -1 পেলাম। তার মানে অ্যাকচুয়ালি সিগনাম ফাংশন হচ্ছে ভ্যালু নেয় 1, 0 আর কত, -1, পুরো রিয়াল নাম্বার। দেখো এক্স গ্রেটার দেন জিরো, এক্স ইকুয়াল টু জিরো, এক্স লেস দেন জিরো, এই তিনটেকে যদি ইউনিয়ন করে ফেলো একটা রিয়াল নাম্বার সেট পেয়ে যাবে। অতএব পুরো ডোমেনের জন্য সিগনাম ফাংশনের তিনখানা ভ্যালু থাকে, একটা 1, একটা -1, একটা 0। মানে রেঞ্জ সেটটা, মানে কেউ যদি বলে যে এইটা হচ্ছে, এগুলো লেখার দরকার নেই, তাহলে এই কোডোমেন সেটের মধ্যে অনলি থাকবে -1, 0 আর কত, 1। আর এটা হচ্ছে রিয়াল নাম্বার। ডোমেন সেটটা রিয়াল নাম্বার আর কোডোমেন সেটের মধ্যে বা রেঞ্জ সেটের মধ্যে -1 বলো। না, এটা তো তোমার এই ফাংশনটা ডিফাইন করার জন্য, এটা গোটা ভ্যালু একটা। অ্যাকচুয়ালি মানে এখানে যদি জিরো দিয়ে দাও তাহলে এফএক্স এর ভ্যালু তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না, এই ভ্যালুটা। এটা এফএক্সটাকে ভাঙার আগে। বাট তোমাকে যখন কোনো একটা সেটের তোমার হচ্ছে এটা বের করতে বলবে, ডোমেন সেটটা, সেই ডোমেন সেটটা যদি রিয়াল নাম্বার নাও, তাহলে রিয়াল নাম্বার ডোমেন সেটের জন্য কি, আমি যদি ডোমেন সেটটাকে রিয়াল আকারে ভাবি, তো ডোমেনের মধ্যে কি একটা এক্স গ্রেটার দেন জিরো, একটা লেস দেন, এক্স ইকুয়াল টু জিরোর জন্য তোমার প্রশ্নটা এটাই যে এক্স ইকুয়াল টু জিরো হলে এখানে কেন বসাবো না, এই কোশ্চেনটাই করছো তো। এখানে কেন বসাবো না, যদি তুমি এক্স ইকুয়াল টু, মানে এই জন্যই বসাতে চাইছি না যে এই এক্সটা, এখানে যে মড এক্সটা, এই মড এক্সটা হচ্ছে, সরি, মড এক্সটা ভ্যালু কি কি ভ্যালু হয়, মানে আমি এইটা বলতে চাইছি যে যখন তুমি এক্স গ্রেটার দেন জিরো দিচ্ছ মড এক্স এর ভ্যালু, তখন এই ভ্যালুটা কি নেবে, তুমি এটার কথা বাদ দাও, এইটা পজিটিভ নেবে না নেগেটিভ নেবে, এক্স এর ভ্যালুগুলো যদি পজিটিভ নেবে, তাহলে ওখানে 1, -1। এখন এক্স ইকুয়াল টু জিরো যদি পার্টিকুলার নাও, তাহলে না, এভাবে তো ডিফাইন করা নেই ফাংশনটা। ফাংশনটা ডোমেন সেটটা পুরো আর দিয়েছে, ডোমেন সেটটাকে পুরো ওরা আর দিয়েছে। এক্স ইকুয়াল টু জিরো যদি বসাও, আমরা অ্যাকচুয়ালি উপরেরটাতে বসাচ্ছি, নিচেরটাতে বসাচ্ছি না, এরকম তো একটা ব্যাপার এসছে। আচ্ছা, দুটোতে ভ্যালু বসাচ্ছ, mod x বাই x, হ্যাঁ মডটাকেই ডিফাইন করা হচ্ছে। সেটা বলেছিলাম আগের দিন যে আমরা মডটাকে ডিফাইন করছি, ও যেটা বলছে সবই ডিফাইন করলাম, কিন্তু মড সেপারেটটা কোথা থেকে হচ্ছে, যা এই যে ভ্যালুগুলো যেগুলো এসছে, সেই ভ্যালুগুলোর সেপারেশনটা কোথা থেকে আসছে, মড এক্স থেকে কিন্তু তিনটে সেপারেট পাচ্ছ, মানে অ্যাকচুয়ালি এটা তো একটা গোটা ভ্যালু। হ্যাঁ, না নিচে জিরো বসাবে, কিন্তু তুমি তিনখানা ভ্যালু কার রেসপেক্টে পেয়েছো, মানে এটা আমি ভাঙছি কোনটার হেল্প নিয়ে,
ব্রেক করছি কোনটার হেল্প নিয়ে? তাহলে তুমি তুমি এইটার কথা তাহলে হবে না বলছো, 1 আর -1, তার মানে ডোমেন সেটটা আর মাইনাস সিঙ্গেলটেন সেট 0, এটা বলছো? না, ডোমেন সেটটাকে ওরা ডিফাইন করেছে কিন্তু 1 0 আর -1, মানে পুরো রিয়েল নাম্বারের জন্য। পুরো রিয়েল নাম্বারের জন্য ডোমেন সেটটা, কিন্তু ডোমেন সেটটা পুরো রিয়েল নাম্বার। এখন তোমার উক্তি যে আমি কেন এই জায়গাতে 0 বসাচ্ছি না ঠিকই, বাট এই জায়গাতে কেন 0 বসাচ্ছি, এইখানে যে ভ্যালুটা আগে এইটার ভ্যালু নেবে। না, হঠাৎ করে নয়। তুমি তুমি তো তুমি তো ফাংশনাল ভ্যালু বের করে বলছো, আমি তো ফাংশনাল ভ্যালু বের করছি না, আমি ফাংশন বের করছি। তুমি তো ভ্যালু বসাচ্ছ, ড্রপ করছো। আমি যদি বলি না, না এক্স ইকুয়াল টু কোথায় জিরোতে ড্রপ করছি, আমি তো মড এক্স এর ভ্যালুটা বের করছি। মানে অ্যাকচুয়ালি হচ্ছে মড এক্স, এটা ভ্যালু নয়, মড এক্স ফাংশনটাই এরকম, ভ্যালু নয়। মড এক্স ফাংশনটা একবার এক্স দেয়, একবার মাইনাস এক্স দেয়, আর একবার জিরো দেয়, এটা ফাংশন। এটা খালি গোটা জিরো আসছে বলে তুমি ভ্যালু বলছো। তাহলে এক্সটাও, তাহলে তোমার সেই সেন্সে এক্সটাও ভ্যালু, মাইনাস এক্সটাও ভ্যালু। সেই সেন্সে তুমি যদি বলো যে এটা যদি ভ্যালু হয় তাহলে এগুলো ভ্যালু। না, ফাংশনের ফিগারটা হচ্ছে এক্স মাইনাস এক্স আর জিরো, মানে ফাংশনটা একটা গোটা একটা যে কোনো একটা ভ্যালু নিয়ে নয়, ফাংশনটাই এক্স মাইনাস এক্স আর জিরো ডিফাইন করা আছে। ফাংশনটা এরকম যে ডোমেন সেটটা যদি এক্স গ্রেটার দেন জিরো হয় তাহলে এফ এক্স ফাংশন এটা, এফ এক্স ইকুয়াল টু এক্স। ডোমেন সেট যদি হচ্ছে নেগেটিভ রিয়াল নাম্বারের নেগেটিভ রিয়াল নাম্বার হয় তখন হচ্ছে এটা। আর ডোমেন সেটটা যদি ডোমেন সেটের মধ্যে যদি এক্স ইকুয়াল টু জিরো, অনলি যদি এক্স ইকুয়াল টু জিরো, ডোমেন সেটের পয়েন্টটা যদি এক্স ইকুয়াল টু জিরো হয় তবে এটা হচ্ছে জিরো। এইটা হচ্ছে মড এক্স ফাংশনটাকে এরকম দেখতে। এখন এইখানে আমার এইটা আছে, নিচে একটা আছে, মন দিয়ে শোনো, নিচে এক্স আছে। যদি এইটা না নিতাম, যদি এইটা না থাকতো তাহলে এফএক্সটা দেখতে কিরকম থাকতো, কিরকম থাকতো? এক্স মাইনাস এক্স আর জিরো, জিরো, এক্স মাইনাস এক্স জিরো। এখন আমি নিচে এক্স আছে এক্স চাপালাম, নিচে এক্স আছে এক্স চাপালাম, নিচে এক্স আছে এক্স চাপালাম, কি দেবে? আমি তো আমি তো কোথাও ভ্যালু বসাচ্ছি না গো। আমি এক্স ইকুয়াল জিরো কোথায় ভ্যালু বসাচ্ছি? একটা ফাংশন ডিফাইন করতে গেলে আমার কি রেঞ্জ সেটের এলিমেন্টগুলো দরকার থাকে? এইটুকু যুক্তি দিয়ে আমাকে বোঝাও। একটা ফাংশন বলছি, ফাংশনে কি আমার তুমি তো রেঞ্জ সেটের ভ্যালু নিচ্ছ, তুমি তো রেঞ্জ সেটের মধ্যে কি এলিমেন্ট আছে সেটা তুমি ইমাজিন করে নিচ্ছ। যা একটু চিন্তা করো, আমি তো ফাংশনটা কিভাবে বলছি, আমি কি ফাংশনাল ভ্যালু কিভাবে বলছি, এইগুলোর মধ্যে কি ফাংশনাল ভ্যালু লিখছি না ফাংশন লিখছি? কোনটা? ফাংশন লিখছি। তাহলে যদি ফাংশন লিখি তাহলে আমি উপরে ফাংশনাল ভ্যালুগুলোই বসাবো, মড এক্সটাকেই ব্রেক করলে লিখবো, আমি এটার দিকে কেন তাকাবো? কি কথাটা বললাম বুঝতে পারলে? যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তখন আলাদা ব্যাপার, 1/x লিখতে যা আসতে, বাট আমি তো, তুমি যেটা ইমাজিন করছো রেঞ্জ সেটের, মানে রেঞ্জ সেটের এলিমেন্ট গুলোকে ঠিক যেন তুমি ইমাজিন করে দিচ্ছ, তুমি মনে মনে এক্স ইকুয়াল টু জিরো বসাচ্ছ, তাই কিন্তু করছো। এক্স ইকুয়াল টু কখন জিরো নেবে? যদি তুমি রেঞ্জ সেটের এলিমেন্ট পেতে চাও তখন এক্স ইকুয়াল টু জিরো নেবে। বাট এখানে তো আমি তো শুধু ফাংশন লিখছি, ফাংশন হলে মড এক্স বাই এক্স, ঠিক আছে, মড এক্স এর স্ট্রাকচার লিখো, নিচে এক্স আছে এক্স লেখো, নিচে যদি 5 থাকতে 5 লিখতে, এই অ্যাপ্রোচ লেখা হয়। যাই হোক, লেখো।
লেখো here the domain set of f is real number এর r লেখো here the domain লেখো here the domain set of f is r পুরো রিয়াল নাম্বারের জন্য ডিফাইন হয়ে গেছে, কারণ x গ্রেটার দেন 0, x লেস দেন 0 আর x ইকুয়াল টু 0 এই তিনটাকে ইউনিয়ন করে ফেললে এটা কিন্তু রিয়াল নাম্বার r পেয়ে যাবে। এই জন্য বলেছি here the domain set of f is কত r। লেখো and 0 is a limit point of the domain set। তোমার এত মাথা ব্যথার দরকার নেই, 0 is a limit point হবে কি হবে না এগুলোর জন্য তোমার এত চিন্তা করার দরকার নেই। লিমিট x টেন্ডস টু 0 আছে মানে হচ্ছে তোমার 0টা কি লিমিট পয়েন্ট। দেখো লেখো here 0 is the limit point of the domain set f। আচ্ছা আমাকে দেখাতে বলেছিল যে এইটার হচ্ছে লিমিটিং ভ্যালু ডাজ নট এক্সিস্ট, তার মানে আমরা এরকম দুটো সিকোয়েন্স খুঁজবো x এর যেগুলো কনভার্জ করবে কোথায় 0-তে, কিন্তু তাদের ফাংশনাল যে সিকোয়েন্সগুলো সেগুলো দুটো ডিফারেন্স লিমিটে কনভার্জ করবে। দেখো লেখো let us consider the sequence xn, let us consider two sequence xn and yn in R লেখো defined by xn এটা xn equal to 1/n and yn equal to -1/n। এটুকু নিলাম, দুটো সিকোয়েন্স কনসিডার করলাম, একটা xn equal to 1/n, একটা yn equal to কত -1/n। দেখো দুটোই কনভার্জ করছে কিন্তু 0-তে। এমন যে দুটো সিকোয়েন্স x এর সিকোয়েন্স তুলবে সেগুলো যেন কনভার্জ করে ওই 0-তে। কোন 0 কোথা থেকে এসছে, লিমিট x টেন্ডস টু সামথিং থেকে কিন্তু 0 জিনিসটা এসছে। x টেন্ডস টু 0 ছিল, তার জন্য এই লিমিটিং ভ্যালু এই x এর y এর সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু জন্য 0 আসা চাই। লেখো নাও f of xn, নাও f of xn এটা বলো আমাকে একবারই করে দাও তো। ঠিক আছে f xn কত হবে বলো, f xn কত হবে বলো, কি ভ্যালু নিতে পারে। আমাদের ডিফাইন ছিল f(x = 1) যদি x greater than 0 হয়। এখন xn নিয়েছো 1/n, মন দিয়ে শোনো, xn লিখেছো 1/n, তার মানে এই যে 1/n এই সংখ্যাটা গ্রেটার দেন 0 না লেস দেন 0 হবে। মানে সোজা কথায় বলতে চাইছি যে ডিফাইন ছিল f(x = 1) যদি x greater than 0 হয়, তার মানে অ্যাকচুয়ালি এটা f of 1/n। বলো তো f of 1/n কত দেবে, f of 1/n কত দেবে ফাংশন দেখে বলো। ফাংশনের ভ্যালু ছিল f(x = 1) যদি x greater than 0 হয়। এখন x এর কাজ করছে 1/n, এই 1/n সংখ্যাটা 0 থেকে বড় না 0 থেকে ছোট, 1/n সংখ্যাটা 0 থেকে বড় না 0 থেকে ছোট, বড়, তাহলে নিশ্চয়ই তাহলে f of 1/n কত দেবে 1। তোমার যদি ইচ্ছে হয় লিখবে since 1/n greater than কত 0। লেখো hence limit n tends to infinity f of xn equal to 1ই পাবে। তার মানে এই যে সিকোয়েন্সটা এটা লেখার দরকার নেই, এটা এই সিকোয়েন্সটা কনভার্জ করছে 1। আমি কি শিখেছিলাম, দুটো সিকোয়েন্স তোলো, যে দুটো সিকোয়েন্স সেম লিমিটে কনভার্জ করে মানে 0-তে যেন কনভার্জ করে, ওই অবস্থায় f of xn আর f of yn দুটো আলাদা আলাদা লিমিটে যদি কনভার্জ করে যায় তাহলে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে বলবে যে লিমিট ডাজ নট এক্সিস্ট। আমরা ওটা এগোবো। লেখো নাও f of yn, নাও f of yn কত -1/n। বলো f of -1/n কত দেবে, -1/n টা নিশ্চয়ই লেস দেন 0।
কারণ -1/n less than 0 লেখো hence f of limit f of yn equal to -1। এবার কনফিউশন টানতে পারবো, দুটো সিকোয়েন্স তুলেছিলাম xn আর yn, যেগুলো কনভার্জ করেছিল জিরোতে, আর ওদের ফাংশনাল সিকোয়েন্সগুলো লিমিটিং ভ্যালু দুটো ডিফারেন্স লিমিট এসছে, তার মানে সিকোয়েন্সের ক্রাইটেরিয়া থেকে বলবে যে ডাজ নট এক্সিস্ট। লেখো thus we see that, বা thus we have two sequence, thus we have two sequence xn and yn, two sequence xn and yn in R, লেখো in R both converges to 0, both converges to 0 zero 0, but লেখো but sequence f of xn and sequence f of yn লেখো both converges, sequence f of xn and sequence f of yn both converges to TW2 different limit, to TO2 তারপরে লেখো TW2 different limit, therefore limit লেখো therefore by sequential criteria of limit, therefore by sequential criteria of limit ওই যে limit extends to 0, এটা SGNX does not exist। লেখো এরপর স্টেটমেন্ট লেখো, এটার অনলি লেখো let D subset of R, লেখো let D subset of R and f map D to R be a function, and f map D to R be a function full stop দিয়ে লেখো let C belongs to D dash, let C belongs to D dash full stop দিয়ে লেখো if f has a limit L, if f has a limit L belongs to R, L belongs to R at C, then f is bounded, on NC intersection D for some neighborhood NC of C। কি বলা হচ্ছে let D subset of R and f map D to R be a function, let C belongs to D dash if f has a limit L belongs to R at C, then f is bounded on NC intersection D for some neighborhood NC of C। কিছুই নয়, বলছে যদি ফাংশনের কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু L থাকে, তাহলে এফটা বাউন্ডেড হয়ে যাবে ওই সির কোনো একটা নেবারহুডের মধ্যে, ফাংশনটা বাউন্ডেড হয়ে যাবে, এটাই বলেছে।
এই তো কমন ব্যাপার, কারণ এফএক্স ফাংশনটা তো তোমার যা ডেফিনেশন ছিল এফএক্স ফাংশনের যে ফাংশন ভ্যালুগুলো কোনো একটা নেবারহুডের মধ্যে থাকতো, প্রুফ তো লাগবে না, জাস্ট এটা বলেছে যে ডেফিনেশন বলেছে এফ ম্যাপ ডি টু আর, ম্যাপিং দেওয়া আছে, লিমিটিং ভ্যালু দেওয়া আছে, কোন পয়েন্টে লিমিটিং ভ্যালু, সি পয়েন্ট, লিমিটিং ভ্যালু যদি এল হয়ে থাকে তাহলে বলেছে এফ ফাংশনটা বাউন্ডেড হয়ে যাবে কোন নেবারহুডের মধ্যে, এই এনসি ইন্টারসেকশন ডি, এই নেবারহুডের মধ্যে ফাংশনটা হচ্ছে বাউন্ডেড হয়ে যাবে। ফাংশনটা বাউন্ডেড হওয়া মানে ফাংশনটা আপার বাউন্ড থাকবে, লোয়ার বাউন্ড থাকবে। এই স্টেটমেন্টটা শুধু একটু পড়ে নেবে, একটা নোট দিয়ে লেখো, লেখো ইফ এফ ইজ নট বাউন্ডেড, লেখো ইফ এফ বি নট বাউন্ডেড অন, if f be not bounded on nc delta intersection d for some delta neighborhood, for some delta neighborhood of c, then limit extends to c, then limit extends to c, extends to c fx exist। কি বলেছে, if f be not bounded on nc intersection, if ফাংশনটা বলেছে বাউন্ডেড নয়, কোনো একটা নেবারহুডের মধ্যে বাউন্ডেড নয়, মানে অবশ্যই নেবারহুডটা যেন সির নেবারহুড হয়, তাহলে বলেছে যে তাহলে লিমিট এক্সটেন্স টু সি এফএক্স ডাজ নট এক্সিস্ট ইন আর হবে। আগেরটার সঙ্গে এটার কি বলেছে, আগেরটা থিওরেমটা বলেছিল যদি ফাংশনটা লিমিটিং ভ্যালু থাকে, এল কোনো একটা লিমিটিং ভ্যালু থাকে কোন পয়েন্টে, সি পয়েন্টে, তাহলে সির নেবারহুডের মধ্যে ফাংশনটা বাউন্ডেড হয়ে যাবে, এটা আগের স্টেটমেন্ট বলেছিল। পরের নোটটা বলা হলো যদি ফাংশনটা সির নেবারহুডে বাউন্ডেড না হয় তাহলে ফাংশনটার লিমিটিং ভ্যালু সি পয়েন্টে এক্সিস্ট করবে না, এটাই বলেছে। একটা এক্সাম্পল তুলে নাও, লেখো সো দ্যাট, লেখো সো দ্যাট লিমিট extends to 0 1 by x does not exist in R, so that limit extends to 0 1 by x does not exist in R। আমরা এই নোটটা দিয়েই করব, আমরা দেখাবো জিরোর নেবারহুডে 1 by x টা বাউন্ডেড নয়, তাহলে নোট বা নোটের কনসেপ্ট অনুযায়ী বলে দিতে পারবো তাহলে এফটা কি তোমার হচ্ছে এফ এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে না। লেখো let fx equal to one by x, লেখো x belongs to d, ডোমেন সেটটা d বললাম, লেখো here d equal to r minus singleton set 0। ডোমেন সেট তখনই এক্সিস্ট করবে যদি ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট হয়, তবেই ডোমেন সেটটা ভ্যালিড ডোমেন সেট থাকবে। যেহেতু 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা ইনফিনিটিভ ছিল তার জন্য আমরা হচ্ছে ওই ডোমেন সেটের থেকে জিরোটাকে হাঁটিয়ে দিয়েছি। তো যাই হোক দেখো, তো এটাকে লিমিট ডায়নাল এক্সিস্ট করছে, তার মানে আমরা জিরোর নেবারহুডে দেখি ফাংশনটা তোমার হচ্ছে আনবাউন্ডেড হচ্ছে কিনা, যদি দেখি আনবাউন্ডেড হয়ে যায় তাহলে ওই নোট অনুযায়ী বলতে পারবো কি ওই লিমিট এক্সটেন্ডস টু 0 ডাজ নট এক্সিস্ট, দেখো আনবাউন্ডেড হয়ে যাবে। লেখো লেখো হেয়ার এফ ইজ আনবাউন্ডেড, লেখো হেয়ার এফ ইজ আনবাউন্ডেড অন এভরি নেবারহুড অফ 0, লেখো হেয়ার এফ ইজ আনবাউন্ডেড on every neighborhood of 0, therefore লেখো therefore limit x tends to 0 1 by x does not exist in R। এখন কথা হচ্ছে লিমিট, এই যে বললেন এখন কথা হচ্ছে f is unbounded on every neighborhood of 0, এই কথাটা বললাম কেন, বাউন্ডেড হতে গেলে জিরোর প্রত্যেকটা নেবারহুডে ফাংশনটা আপার বাউন্ড পেয়ে যাবে আর লোয়ার বাউন্ড পেয়ে যাবে, বাট একটু ভেবে দেখো জিরোর নেবারহুড মানে জিরোটা তো মাঝখানে থাকবে, শুধু বাড়বে কমবে এপসাইলনের ভ্যালুগুলো, তো
জিরো যেহেতু, তার মানে আমাদের পয়েন্টগুলো কি, জিরো প্লাস এপসাইলন কি ডেল্টা, আর জিরো মাইনাস ডেল্টা। যাই নাও না কেন জিরো কিন্তু এই ওপেন ইন্টারের মধ্যেই থাকবে। অতএব জিরোর ভ্যালু যদি 1/x এ বসিয়ে দাও তাহলে ফাংশনটাকে আনডিফাইন করে দেবে, তাহলে ফাংশনটা বাউন্ডেড হবে না। ফাংশনের বাউন্ডেড ডেফিনিশন কি ছিল, যদি তোমাকে বলতাম যে ফাংশনটা কোনো একটা নেবারহুডে বাউন্ডেড, তার মানে কি, তার মানে তুমি বলবে a less or equal to fx less or equal to b, a b গুলো যে কোনো একটা ফিক্সড ভ্যালু for all x belongs to suppose c minus delta to c plus delta। যদি এইটুকু তুমি বলতে পারতে তাহলে বলতাম ফাংশনটা বাউন্ডেড কোন ইন্টারভ্যালের মধ্যে, c minus delta to c plus delta এর মধ্যে। আর যদি ফাংশনটা আনবাউন্ডেড হয়ে যায় তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে না। আমাদের এই প্রবলেমটার জন্য দেখো 1/x এটা হোল্ড করতে পারবে না। মাথায় রাখতে হবে কোন নেবারহুড, ওই জিরোর একটা নেবারহুড। আমার জিরোর নেবারহুড নেওয়া মানে অলওয়েজ জিরোটা কিন্তু ওই ওপেন ইন্টারভ্যালের ভেতরে কিন্তু থেকে যাবে। অতএব যেই জিরোটা এখানে বসাবে এটা ইনফিনিটিভ করে দেবে। তার মানে আমি যদি ধরে নিই এখানে একটা ইনফিনিটিভ লেস অর ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট টার্ম, এটা কন্ডিশনটাকে হোল্ড করবে না, তার মানে আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। অতএব আনবাউন্ডেড হয়ে যাওয়া মানেই আমাদের ডেফিনিট নোট বলে যে লিমিট এক্সটেন্ডস টু জিরো এফ এক্স ডাজ নট এক্সিস্ট। পরে একটা থিওরেম লেখো, অনলি স্টেটমেন্ট বলো। হোক, ডোমেন সেটে জিরো নাই, ডোমেন সেটে জিরো নাই কি করে বলছো? কোনটা? আচ্ছা আচ্ছা, যদি তাইও হয়, এইটা বলছো তুমি, ডেফিনেশনটাতে বলেছিল যে এন সি ডেল্টা ইন্টারসেকশন ডি, এই তো। আর ডিটাকে নিয়েছিলাম আমরা, এটা বলছো। এখন পুরো নাম্বার সিস্টেম এইটা রিয়াল নাম্বার, সাপোজ এইখানে জিরো আছে, তো আমাদের ডোমেন সেটটা পুরো এইটা শুধু বাদ যাবে এই পয়েন্টটা, তাই তো স্নেহা? এখন কথা হচ্ছে এন সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, এন সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, এটা না দিয়ে জিরো কমা ডেল্টা। দেখো জিরো কমা ডেল্টার যে নেবারহুড, সেই নেবারহুডটা এটাও হতে পারে, চাইলে এটাও হতে পারে, চাইলে এদিকেও বেরিয়ে আসতে পারে। তো ইন্টারসেকশন যদি করো তাহলে যে আউটপুট পাবে মোটামুটি সেটা ডোমেনের মধ্যেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু কমন পোরশন ডির মধ্যে এটা নেই, তার মানে এটার মধ্যে জিরো পয়েন্টটা থাকবে না, এইটা স্নেহা বলছো তাই তো? মানে এইটুকু রেজাল্ট, মানে এক্স সোজা কথা, এক্স কখনো জিরো হবে না। যদি এক্স জিরো না হয় তাহলে এক্স টেন্স টু জিরো প্লাস, এটুকু লিখতে পারি। হ্যাঁ কি না বলো? জিরো প্লাস মানে হচ্ছে জিরোর একেবারে কাছের ভ্যালু যেগুলো, অথবা এক্স টেন্স টু জিরো প্লাস, অথবা এক্স টেন্স টু কত, জিরো মাইনাস। যদি এই ভ্যালুগুলোও নাও তাহলেও কিন্তু ভ্যালুগুলো যে ভ্যালুটা আসবে, মানে এক্স টেন্স টু জিরো প্লাস মানে জিরো একবারে স্লাইটলি কাছের যে ভ্যালু, সেই ভ্যালুগুলো তাহলে এই সেটটার মধ্যে থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না স্নেহা? এক্স টেন্স টু জিরো প্লাস যদি নাও, সাপোজ পয়েন্ট জিরো 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 করে ওয়ান বা কিছু একটা দাও, সেই ভ্যালুটা কার দিকে অ্যাপ্রোচ করবে বলো তো? কার দিকে অ্যাপ্রোচ করবে? এই কি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে না? আমার তো লিমিটিং ভ্যালু মানে কি, লিমিটিং ভ্যালু মানে টেন্স টু কত ভ্যালু, এক্সাক্ট তো আমাদের জিরো ভ্যালু নয়, এক্সাক্ট কি ইনফিনিটিভ,
মানে আমি বলতে চাইছি এটা, যে তুমি এক্সাক্ট জিরো না করো, এক্স টেন্স টু জিরো। এক্স টেন্স টু জিরো মানে কি, মানে এক্সাক্ট কি জিরো ভ্যালু না জিরোর নেবারহুড ভ্যালু, একবারে জিরোর কাছাকাছি ভ্যালু, কোনটা? যে কোনো কার নেবারহুড? জিরোর যে কোনো নেবার, জিরো এখানে আছে, এই তো। এখন যে কোনো, ধরো একটা তুমি নেবারহুড নিলে, যাই করো না কেন, তোমাকে এক্স টেন্স টু জিরোটা না করলে তবে আনবাউন্ডেডটা তখনই দেখাতে পারবে যদি এক্স টেন্স টু জিরো নাও। এক্স টেন্স টু জিরো মানে হচ্ছে এক্স এর ভ্যালুগুলো জিরোর একেবারে কাছাকাছি ভ্যালু, মানে 0.0000 ইমাজিন করো, সেটা এক্স টেন্স টু জিরো। তার মানে যেই নেবারহুড নাও না কেন, তার মধ্যে তার মধ্যে এই এক্স এর ভ্যালু 0.00000000000000 ইনফাইনাইট সংখ্যক জিরো করে 1, এই ভ্যালুটা থাকবে হ্যাঁ কি না? আমি বলতে চাইছি যে এন জিরো কমা ডেল্টা এই নেবারহুডের মধ্যে, এই এই বিভিন্ন রকম নেবারহুড আসবে যদি ডেল্টার ভ্যালু বিভিন্ন রকম নাও, এটুকু আসবে কিনা বলো? বিভিন্ন রকম নেবারহুড কি করে আসবে? ডেল্টাটাকে ভ্যারি করার তো বিভিন্ন রকম নেবারহুড আসবে স্নেহা। স্নেহা ডেল্টাটাকে এবার ওই প্রত্যেকটা নেবারহুডের মধ্যে এক্স এর ভ্যালু কি এই রকম ভ্যালু কি দেখতে পাবে হ্যাঁ কি না? ইনফিনিটিভ সংখ্যক জিরো দিয়ে একটা ছোট্ট করে ওয়ান ভ্যালু দিলাম, সে ভ্যালুটুকু দেখতে পাবে হ্যাঁ কি না? বাউন্ডেড হতে গেলে, বাউন্ডেড, হ্যাঁ আমার কথা মন দিয়ে শোনো, বাউন্ডেড হতে গেলে ওই নেবারহুডের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালুগুলো কোনো একটা ভ্যালুর থেকে ভ্যালুর মধ্যে থাকবে। বাউন্ডেডনেসের ডেফিনেশন আমাকে তো হবে না বলেছে, তাহলে আমরা ওই নেবারহুডের মধ্যে কোনো একটা পয়েন্ট খুঁজবো যার জন্য যে ফাংশনাল ভ্যালুগুলো আসবে সেটা এটাকে স্যাটিসফাই করবে না। তোমাকে কোনো একটা পয়েন্টের মধ্যে বা কোনো একটা ডোমেন সেটের মধ্যে বাউন্ডেড বলে দেওয়া মানে কি, ওই ডোমেন সেটের মধ্যে যত সমস্ত এক্স এর ভ্যালুগুলো আছে সবকটার জন্য ফাংশনাল ভ্যালুগুলো এইরকম একটা কন্ডিশনটাকে হোল্ড করবে হ্যাঁ কি না বলো স্নেহা? তবেই তো বলি ফাংশনটা ওই ওই ইন্টারভ্যালের মধ্যে বাউন্ডেড। স্নেহা, হ্যাঁ, এভরি নেবারহুড বলেছে তার কারণ এভরি নেবারহুডের মধ্যে 0.000000 ইনফাইনাইট সংখ্যক জিরো করে 1 এই পয়েন্টটা থেকে থাকবে সবসময়, আর ওই পয়েন্টটাতেই তো আনবাউন্ডেড দিচ্ছে, ওই প্রবলেমটাতেই ওই ওই পয়েন্টটাই তো প্রবলেম ঘটাচ্ছে। তুমি এন জিরো কমা ডেল্টা যে সমস্ত নেবারহুডগুলো নেবে, ডেল্টাকে ভ্যারি করিয়ে, প্রত্যেকটা নেবারহুডের মধ্যে একটা পয়েন্ট আছেই যার জন্য ওই 1/x টেন্স টু ইনফিনিটিভে ভ্যালু দিচ্ছে, দেবে হ্যাঁ কি না না বলো, এইটুকু উক্তি আমাকে বোঝাও। যে এন জিরো কমা ডেল্টা, ডেল্টাটাকে ভ্যারি করিয়ে তুমি তো অসংখ্য নেবারহুড পাবে, ওই প্রত্যেক কটা নেবারহুডের মধ্যে একটা কোনো পয়েন্ট আছে যার জন্য 1/x টেন্স টু ইনফিনিটিভে যাবে। তাহলে বলো প্রত্যেকটা নেবারহুডের মধ্যে ফাংশনটা আনবাউন্ডেড হচ্ছে কিনা, এই যে এফ ইজ আনবাউন্ডেড অন এভরি নেবারহুড অফ জিরো। হ্যাঁ, তুমি তো বললে যে এফ ইজ আনবাউন্ডেড অফ এভরি নেবারহুড অফ জিরো, এই প্রত্যেকটা নেবারহুডটা কি করে পাচ্ছি, এটাই তো তোমার উক্তি। হ্যাঁ, এটুকু তো তোমার উক্তি হ্যাঁ কি না বলো? এবার বলো এন জিরো কমা ডেল্টার যে নেবারহুডটা পাবে, ডেল্টাটাকে ভ্যারি করে অসংখ্য নেবারহুড পাবে, ওই অসংখ্য নেবারহুডের মধ্যে টেন্স টু জিরো ওয়ালা ভ্যালু আছে হ্যাঁ কি না? টেন্স টু জিরো ওয়ালা ভ্যালু আছে হ্যাঁ কি না? কারণ জিরোটা তো সেন্টার হয়ে বসে আছে, তাহলে প্রত্যেকটা নেবারহুডের মধ্যে কিন্তু 0.00000000 করে ইনফাইনাইট সংখ্যক জিরো দিয়ে ওয়ান ভ্যালু আছে, আর ওই ভ্যালুটার জন্য ফাংশনাল ভ্যালুটা ইনফিনিটিভ দেবে, তাহলে ওই পার্টিকুলার ওই পয়েন্টের জন্য ফাংশনটা কি দিচ্ছে, আনবাউন্ডেড হয়ে যাচ্ছে না? বলো।
স্নেহা, তাহলে এই জন্যই বলেছি এফ ইজ আনবাউন্ডেড এভরি নেবারহুড অফ জিরো, দেয়ারফর লিমিট ওয়ান এক্সটেন্স টু জিরো, ওয়ান বাই ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, পরের দুটো থিওরেমের স্টেটমেন্ট লেখো, পরীক্ষাতে আসে না, তাও ইন্টারেস্ট থাকলে একটু পড়বে, লেখো। লেখো, let d subset of R let d subset R and f map d to R be a function, f map d to R be a function, first of the লেখো, let C belongs to D dash, let C belongs to D dash, এটা লিমিট পয়েন্ট বলে D dash, D dashটা derived set of D, let C belongs to D dash and limit extends to C fx equal to L। এটা দুটো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টগুলো লেখাচ্ছি, লেখো, if L greater than 0 then there exists a positive delta such that fx greater than 0 for all x belongs to n dash c comma delta intersection D, if L greater than 0 then there exists a positive delta such that fx greater than 0 for all x belongs to n dash c comma delta intersection D। দুয়ে লেখো, অল্প দুটো স্টেটমেন্ট আছে, দুয়ে লেখো, if L less than 0 then there exists a positive delta such that fx less than 0 for all x belongs to n of c delta intersection D। স্টেটমেন্ট প্রুফ যদি দেখবে দেখো, না দেখার দরকার নেই। বলেছে let D subset of R and f map D to R be a function C belongs to D dash। আচ্ছা, এইগুলোর মানে হচ্ছে সোজা কথায় ফাংশনটার লিমিটিং ভ্যালু L দেওয়া আছে, ওরা বলেছে যদি এলটা লিমিটিং ভ্যালুটা 0 থেকে বড় হয়ে যায় তাহলে তুমি এরকম একটা পজিটিভ ডেল্টা, একটা ডেল্টা খুঁজে পাবে, ওই ডেল্টা নেবারহুডের মধ্যে অলওয়েজ এফএক্সটা গ্রেটার দেন 0 হবে। এভাবে বুঝবে যে একটা ফাংশন লিমিটিং ভ্যালু এল দেওয়া আছে, যদি এলটা গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে এন সি ডেল্টা এই যে নেবারহুড পাবে ওই নেবারহুডের মধ্যে তুমি এফএক্স গ্রেটার দেন 0 পাবে। প্রত্যেকটা নেবারহুড নয়, এরকম একটা কোনো নেবারহুড আছে যেই নেবারহুডের মধ্যে, কার নেবারহুড, ওই অবশ্যই সিটাকে বেস করে, মানে এরকম বলেছে যে ব্যাপারটা এরকম যে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এল দেওয়া আছে। তো এই অবস্থাতে ওরা বলেছে তুমি একটা কোনো সির নেবারহুড পাবে, মানে এল যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সির যে কোনো একটা ডেল্টা নেবারহুড পাবে, সাপোজ এটা সি প্লাস ডেল্টা আর সি মাইনাস ডেল্টা, এই নেবারহুডের মধ্যে যত সমস্ত এক্স এর ভ্যালু আছে সবকটা এক্স এর ভ্যালুর জন্য এফ এক্সটা অলওয়েজ গ্রেটার দেন 0ই হবে, এইটুকু বললো। এটাই বলেছে যে যদি এলটাকে লিমিটিং ভ্যালু যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে ডেল্টার এরকম একটা নেবারহুড পাবে, অবশ্যই সি কে বেস করে একটা নেবারহুড পাবে যার মধ্যে এফ এক্সটা অলওয়েজ গ্রেটার দেন 0 পাবে। আর যদি এলটা লেস দেন 0 হয়ে যায় সিমিলারলি সি কে বেস করে একটা ডেল্টা নেবারহুড পাবে যেটার মধ্যে এফ এক্সটা লেস দেন কি থাকবে 0। আচ্ছা, লেখো এর প্রুফ, এই প্রুফটা করাবো। লেখো, let D subset of R, লেখো let D subset R, এটা প্রুফ করাবো।
देखो let D subset R and F and G be function on D. F and G be function on D to R. F and G be function on D to R, মানে সোজা কথা f ফাংশনটা ডোমেন সেট D আর কোডোমেন সেট R। সিমিলারলি f ফাংশনটা ডোমেন G ফাংশনটা ডোমেন সেট D আর কোডোমেন সেট R। দেখো and gx not equal to 0 and gx not equal to 0 for all x belongs to D, let C belongs to D dash and limit x tends to C fx equal to L, কমা দিয়ে limit x tends to C gx equal to m, যেখানে m not equal to কত 0। লেখো then limit x tends to C, then limit x tends to C f by gf of x এটা সমান L by m। লেখো where f by g of x এটা মানে fx by gx। কি বলেছে স্টেটমেন্ট, f g দুটো ফাংশন দেওয়া আছে, তাদের ডোমেন সেট D কোডোমেন সেট R, gx টা নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, আর দেওয়া আছে লিমিট x টেন্স টু c fx ইকুয়াল টু l, মানে fx এর লিমিটিং ভ্যালু l আর gx এর লিমিটিং ভ্যালু m। তাহলে দেখাতে বলেছে যে লিমিট x টেন্স টু c f বাই g অফ x এটা লিমিটিং ভ্যালু l বাই m, আর f বাই g অফ x টাকে ওরা ডিফাইন করেছে fx বাই gx। নিশ্চয়ই স্টেটমেন্টটা বোঝা গেছে, এগুলো জানো সব, মানে এই সব রুলগুলো প্রপার্টিগুলো হোল্ড করে। লিমিট অফ a প্লাস b সমান লিমিট a প্লাস লিমিট b, লিমিট অফ a ইন্টু b সমান লিমিট a ইন্টু লিমিট b, ওই জিনিসগুলো এখানে লিমিট অফ a বাই b বা লিমিট অফ f বাই gx সমান l বাই m। f ফাংশনটা লিমিটিং ভ্যালু l দেওয়া আছে, m ফাংশনটা লিমিটিং g ফাংশনটা লিমিটিং ভ্যালু m দেওয়া আছে, তাই দেখাতে বলেছি f বাই g ফাংশনটা লিমিটিং ভ্যালু l বাই m হবে। দেখো প্রুফটা, লেখো নাও বলে স্টার্ট করো। আচ্ছা আমরা কি দেখাবো, আমরা দেখাবো যে মড অফ fx বাই এটা দেখাবো মাইনাস l বাই m, নিজে ইচ্ছে মতো একটা এপসাইলন তুলবো, দেখাবো এর জন্য একটা করে ডেল্টা ফিরে পাবো, যার জন্য x বিলংস টু n ড্যাশ অফ c ডেল্টা ইন্টারসেকশন d। স্নেহা তাই তো, যা আমাকে এটার লিমিটিং ভ্যালু fx বাই gx এর লিমিটিং ভ্যালু l বাই m দেখাতে বলেছে, তাহলে আমি যদি কোনোভাবে মড অফ fx বাই gx মাইনাস l বাই m লেস দেন এপসাইলন ফর অল x বিলংস টু n ড্যাশ c কমা ডেল্টা ইন্টারসেকশন d টু দেখে দিতে পারি, তাহলে ঘুরিয়ে বলতে পারি l বাই m ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ fx বাই gx। আমরা ওইটুকু কাণ্ডই করবো। লেখো দেখো নাও বলে শুরু করো। লেখো নাও মড অফ fx বাই gx মাইনাস l বাই m, এটাকে একটু ক্যালকুলেট করি, তারপর না হয় এপসাইলন দিয়ে লেখাটা লিখবো। gx ইন্টু m, এটুকু লিখতে পারি। এর সঙ্গে একটা প্লাস ml করো আর একটা মাইনাস ml করো, m অফ fx একটা মাইনাস ml নাও, মাইনাস ml মাইনাস l অফ gx
প্লাস একটা এল এম নিলাম, এটা প্লাস এম এর মাইনাস এম দিলাম, আর কিছুই করিনি। জি এক্স ইন্টু এম, এটুকু লিখলাম। পরে ইকুয়াল টু দিয়ে এটা থেকে এম কমন নাও, ওটা থেকে হচ্ছে মাইনাস এল কমন নিয়ে নাও। এম কমন নিলে থাকবে এফ এক্স মাইনাস এল, এটা। আর ওদিকে মাইনাস, যদি আমি এল কমন নিই, মাইনাস এল কমন নিলে জি এক্স মাইনাস এম, এটা বাই জি এক্স ইন্টু এম, এটা। এবার মডটাকে আমি ব্রেক করব। ব্রেক করা মানে, আচ্ছা, মড অফ এ মাইনাস বি মড এ প্লাস মড বি ফর্মুলা ছিল, দুটোই একই হয়। মড অফ এ প্লাস বি, এও হয় লেস অর ইকুয়াল টু মড এ প্লাস মড বি, সিমিলারলি মড অফ এ মাইনাস বি হয় মড এ লেস অর ইকুয়াল টু মড এ প্লাস মড বি। তাহলে এটাকে লিখতে পারবো লেস অর ইকুয়াল টু এম অফ এফ এক্স আচ্ছা এম এমটাকে কেটে দেওয়া যায় তো, এটা লিখলাম না, প্লাস এই যে এই প্রপার্টিটা ইউজ করেছি, আচ্ছা। এবার ইকুয়াল টু দিয়ে কাজ করতে পারো। এটুকু প্রপার্টি জানো না, ওই যে মড অফ এ মাইনাস বি লেস অর ইকুয়াল টু মড এ প্লাস মড বি, কেন বলো তো? এটাকে তো প্লাস অফ মাইনাস বি আকারে এক্সপ্রেস করা যায় না, দুটো প্রপার্টি ছিল একই। যাই হোক, মড অফ এ বাই বি এটা সমান মড এ বাই মড বি ছিল কিন্তু, তাহলে এটাকে লিখতে পারবে প্লাস এটুকু লিখতে পারবে, এটা মড অফ এ বি সমান মড এ ইন্টু মড বি, এই প্রপার্টিটা। দেখো দ্যাট ইজ আলটিমেট কি পেলে বলো তো? উপর থেকে যদি লেখো তাহলে এটাই পেয়েছো কিন্তু, দ্যাট ইজ মড অফ এফ এক্স বাই জি এক্স মাইনাস এল বাই এম লেস অর ইকুয়াল টু পেলে মড অফ এফ এক্স মাইনাস এল ডিভাইডেড বাই মড অফ জি এক্স প্লাস মড অফ এল মড অফ জি এক্স মাইনাস এম, এটাই পেলে আলটিমেট। এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও, ফিরে আসবো কোনো না কোনো সময়, এটাকে 1 নম্বর দিয়ে দাও। লেখো let epsilon equal to half of mod m, এটা একটা এপসাইলন তুলেছি কারণ আমাকে এপসাইলন না তুললে আমি কিন্তু ডেল্টা ফিরে পাই না, তো এপসাইলন তুলেছি হাফ অফ মড m। কেন তুলেছি হাফ মড m, কেন নিয়েছি উত্তর পরে দিচ্ছি ব্যালেন্স করার জন্য। আচ্ছা অবশ্যই এটা গ্রেটার দ্যান 0 কিন্তু, প্যারা চেঞ্জ করে লেখো সিন্স, লেখো সিন্স এক্সটেন্স টু সি ছিল তাই তো, না কত ছিল গো, হ্যাঁ লেখো সিন্স লিমিট এক্সটেন্স টু সি
gx ইকুয়াল টু m লেখো, দেন লেখো ফর এ চুজেন এপসাইলন greater than 0 there exists a delta greater than 0 such that mod of এটুকু ডেফিনেশন অনুযায়ী gx minus m less than epsilon for all n dash c comma delta intersection d এটুকু পাবে, হ্যাঁ কি না? সৃজা, gx এর লিমিট m ছিল, তাহলে ওর লিমিটের ডেফিনেশনটাকে হোল্ড করিয়েছি, দেন পরে চুজেন এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 সাচ দ্যাট এটা পাবে। আচ্ছা লেখো নাও, এটা এটা ফিরে আসবো আবার পরে, এটাকে দরকার হলে একটু 2 নম্বর দিয়ে দাও যদি দরকার হয়। লেখো নাও মড অফ মড ভেতরে মড ছোট মড এটা লেস অর ইকুয়াল টু, এটা প্রপার্টি অনুযায়ী, এটা প্রপার্টিও পাবে, ওই রিয়াল নাম্বারে পেয়ে যাবে, অ্যানালাইসিসের রিয়াল নাম্বার চ্যাপ্টারটা আছে, এটা প্রপার্টিটা হচ্ছে এটা, লিখে দিই, আগেও প্রপার্টি ইউজ করেছো, এই প্রপার্টি ইউজ করেছি এখানে। আচ্ছা আচ্ছা একটু আগে মড অফ gx মাইনাস এম লেস দেন এপসাইলন, এপসাইলনের ভ্যালু কত করা ছিল বলো তো? একটু আগে এইটাকে কত লিখতে পারবে? একটু আগে করা ছিল মড অফ gx মাইনাস এম এর ভ্যালু কত করা ছিল? মড অফ gx মাইনাস এম এর ভ্যালু কত করা ছিল একটু আগে বলো, কত করা ছিল 2 নম্বরে? হ্যাঁ এটা এপসাইলন, তার মানে অ্যাকচুয়ালি এপসাইলনের ভ্যালু হাফ অফ কত মড এম, এটা কিন্তু করা ছিল। লেখো দ্যাট ইজ বাই 1 করে দাও তো, না বাই 2 মনে হয়, লেখো দ্যাট ইজ এইটুকু পেলে mod of gx less or equal to, actually less or equal to থাকবে না equal to থাকবে, কোনটা থাকবে বলো তো? less than থাকবে মনে হয়, এই তো এইটা, এটা নাও, less than half of এটা, এখানে একটা x এর রেঞ্জও থাকবে, বলো তো যখনই তুমি এপসাইলন বসিয়েছো এখানে এই এপসাইলনটা তখনই বসালে 2 নম্বরটা ইউজ করে, 2 নম্বরে কিন্তু একটা x এর রেঞ্জ ছিল, x এর রেঞ্জটা কি ছিল? for all x belongs to n dash c comma delta intersection d, হ্যাঁ কি না? হ্যাঁ কি না দিশা? দেখো এইটা থেকে এটা পেয়েছিলাম, বাট এটার রেজাল্ট যখন লেস দেন এপসাইলন বসালে তখনই কিন্তু চোখ বুঝে একটা রিলেশন আছে, কিন্তু মড অফ gx মাইনাস এম লেস দেন এপসাইলন তখনই হল যদি x এর ভ্যালুগুলো n ড্যাশ c কমা ডেল্টা ইন্টারসেকশন d হয়, তার জন্য এখানে আমি এইটুকু জায়গায় x এর রেঞ্জটুকু লিখে ফেলেছি। বলো কেন আমি এইটার সঙ্গে শুধু এইটা কালেক্ট করেছি, মাঝখানেটা নিইনি। a লেস দেন b লেস অর ইকুয়াল টু c, আমি এটা যদি না নিই তাহলে a লেস অর ইকুয়াল টু c লিখবে না, বুঝতে পারলে না? আচ্ছা এবার এটাকে না মডটাকে ভাঙছি, মডটাকে ভাঙলে কি থাকবে? এই মডটাকে এই বড় মডটাকে ভেঙে দিচ্ছি, দ্যাট ইজ দিয়ে কি লিখতে পারবে বলো? কার ভ্যালুগুলো কত থেকে কতর মধ্যে থাকবে? দ্যাট ইজ দিয়ে এটুকু লেখা যাবে, দেখো মড অফ gx মানে এইটা মড নিশ্চয়ই লেস দেন, এইটুকু বলো, এইটুকু আমরা কি লিখি? এটা লেস দেন এপসাইলন থাকলে কি লিখি? fs লেস দেন l প্লাস এপসাইলন, আর এদিকে l মাইনাস এপসাইলন, তাহলে এটা দেবে হাফ অফ মড m প্লাস মড m, আর এদিকে কত থাকবে বলো? এদিকে কত থাকবে?
দেখো তো এটুকু পাবে কিনা। এল প্লাস, হ্যাঁ, মড অফ এম মাইনাস কত, নিশ্চয়ই এটা, তাই তো স্নেহা? এটা পাবে তো? ওই যে এইটাকে ভাবো না, ব্রেক করেছি, বড় মোডটাকে ব্রেক করেছি, আর কিছু না। এল প্লাস এপসাইলন এল মাইনাস এপসাইলন হয়, তো এটাকে মনে মনে ভাবো এল, এটাকে এপসাইলন দিলে এরকম রিলেশন পাবে। তো আলটিমেট কি পাচ্ছ বলো তো? হাফ অফ mod m less than mod of gx less than, এটা কত, 3/2 না? এটা আমার এই রিলেশনটা কাজে লাগবে, এইটা লাগবে, শুধু এটাই কালেক্ট করে নেব। লেখো দ্যাট ইজ, এইটা কাজে লাগবে, লিখছি দ্যাট ইজ mod of gx, এটা গ্রেটার দেন কত পাচ্ছ, হাফ অফ mod m। অবশ্যই x এর একটা রেঞ্জ আছে, এটা ডি, এটা লেখো। এটা থেকে একটু 1/gx এর ভ্যালু ক্যালকুলেট করে নাও, জাস্ট উল্টে দাও। ঠিক, এরপরে 1/mod of gx লেস দেন কত দেবে, 2/mod m। অ্যাকচুয়ালি এগুলো কেন দরকার পড়ছে, দরকার পড়ছে 1 নম্বরে আমি যে রিলেশনটা ছেড়ে এসেছি, 1 নম্বরে ছিল কি কি দেখো, 1 নম্বরে ছিল 1/mod gx এর ভ্যালু চাইছিলাম, তার জন্য 1/mod gx এর ভ্যালুটা কায়দা করে ক্যালকুলেট করে লিখলাম। আর mod of fx মাইনাস l এর ভ্যালু আছে, mod of gx মানে বাকি সব কটা ভ্যালু আছে, শুধু আমার দরকার ছিল 1/mod of gx, তার জন্য এইটুকু বের করে নিলাম। লেখো নাও ফ্রম ওয়ান কিন্তু আমি দিয়ে রেখেছি, নাও ফ্রম ওয়ান থেকে এইটুকু লিখতে পারবে, mod of fx/gx minus l/m। এইটা আমার ছিল, আমি লিখছি আর একবার, তারপর না হয় লিখছি। 1 নম্বরটা আমি একটু লিখছি। এইটা ছিল লেস অর ইকুয়াল টু কত ছিল বলতো, লেস অর ইকুয়াল টু এইটা ছিল, এটা ছিল, এটাই ছিল। এটা দেখো এবার কি বসাচ্ছি, আমাকে বলো mod of fx মাইনাস l এর ভ্যালু কিছু একটা ধরা হয়নি, পরে না হয় ধরে ফেলবো আমি, ওটা আছে এখন থাক। আপাতত এইটাকে এইটুকু লিখতে পারি, কত লিখবো, 1/mod of gx, এটা কার থেকে ছোট আছে, 2/mod m, তার মানে এই জায়গাতে একটা থেকে যাবে, এটা প্লাস mod l/mod m, এও থাকবে 2/mod m mod of gx minus m। এইটুকু বুঝতে পারলে কিনা বলো, কিছুই করিনি, যে এইটা ছিল যা ছিল তাই লিখেছি, এটার থেকে নাকি এই সংখ্যাটা বড় হয়ে যাবে, কেন বড় হবে, কারণ 2/mod m টা 1/mod gx এর থেকে বড়, 2/mod m এটা 1/mod gx এর থেকে বড়, তার জন্য এইটার থেকে এটাকে আমি বড় করেছি। দেখো 2/mod m টা শুধু দিয়েছি 1/mod gx এর কনসেপ্ট থেকে, ইনইকুয়ালিটি কনসেপ্ট থেকে। তো আপাতত 2/mod m স্কয়ার তাহলে একটা আসবে নিশ্চয়ই, ঠিক আছে। এটা ইকুয়াল টু দিয়ে এই কন্ডিশনগুলো একটু লিখে নিলে ভালো হতো, ঠিক আছে, লেখো।
এটা রাখলাম, এটাকে 2 নম্বর দিয়ে আসবো, প্লাস 2 of mod L by mod of m square of gx minus m। এখানে একটু রেঞ্জটা লিখে দাও তো। ফর অল এক্স বিলংস টু, যার রেঞ্জ ছিল, ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, যা রেঞ্জ ছিল তাই লেখো। এটা আচ্ছা, এই সব এত সমস্ত টার্মগুলো রাখতে চাইছি না, এইগুলোকে একটু ছোট করতে চাইছি। লেখো লেট, আচ্ছা এখানে লিখবে কিন্তু ফর অল এক্স বিলংস টু ওই এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, এটা লিখবে কিন্তু। লেখো লেট ক্যাপিটাল বি ইকুয়াল টু max of 2 by mod m, 2l by mod m স্কয়ার। এটা এই দুটোর মধ্যে যেটা বড় সেটাকে বি লিখে ফেললাম। তাহলে আমি এই লিখটুকু লিখতে পারি। লেখো দেন ফ্রম, এটাকে একটু 3 দিয়ে দাও। লেখো দেন ফ্রম 3, আচ্ছা ইনইকুয়ালিটি মুভ কিন্তু বলো। আচ্ছা আচ্ছা হোক, আমি দেখে বলবো, পড়াচ্ছি, পড়া শেষ হয়ে দেখে দেখে তোমার কি থেকে পেমেন্ট করেছো, গুগল পে না কি থেকে? দাঁড়াও, এটা গুগল পে নোটিফিকেশন, হ্যাঁ সুব্রত দাস, হ্যাঁ এসছে, ঠিক আছে। দেখো, আচ্ছা যাই হোক, শুনতে পাচ্ছো? হুম, কি ধরলাম, এই সংখ্যাটা আর এইটার মধ্যে যেটা সব থেকে বড় সেটাকে আমি বি ধরেছি। আর মাথায় রাখো এইটার আগে কিন্তু লেস দ্যান ইনইকুয়ালিটি ছিল, এইটার ভ্যালু এটা বলে আমি ইকুয়াল টুটা দিয়ে লিখেছি। এখন তাহলে লেস দ্যান অফ বি বি অফ mod of fx minus l plus b of mod of gx minus m for all x belongs to ওই n dash c comma delta intersection d। আচ্ছা এইটুকু লিখতে পারি কিনা বলো আমাকে, বলো। আমি কি বললাম, আমি তো জানি না কোনটা বড় কোনটা ছোট, আমি যেটা একটু দুটোর মধ্যে যেটা বড় সেটা এটাও হতে পারে এটাও হতে পারে, তাহলে এই জায়গা থেকে আমি বি লিখে ফেলেছি। তাহলে এই ইনইকুয়ালিটিটা বড় হবে না এইটা বড় হবে, বলো আমাকে কেউ একজন। যে এইটার এটার মধ্যে যেটা বড় ওটাকে আমি বিটা বি লিখেছি, এখন আমি দুটো জায়গাতে বিটা রিপ্লেস করেছি, তাহলে এই ইনইকুয়ালিটিটা বড় হবে না আগেরটা বড় হবে? 3 নম্বরটা বড় হবে না এখন যেটা পেলাম সেটা বড় হবে সিজা? এইটার এটার মধ্যে যেটা বড় কোনটা বড় হবে? নিশ্চয়ই এটা বড় হবে, কারণ আমি তো এইটাকে রিপ্লেস করতে পারবো, মানে এই জায়গাতে বিটা দিতে পারি অথবা এটার জায়গাতে বিটা দিতে পারি, যেটা বড় হবে, বাট আমি তো চাই না কোনটা বড়, আমি দুটোর জায়গাতে বিটা দিয়ে দিলাম, বি দিয়ে দিলাম, তার নিশ্চয়ই এটা সংখ্যাটা অবশ্যই বড় হবে আগেরটার থেকে, তার জন্য এটা করলাম।
আচ্ছা, এটা পেলাম। এবার চলেই এসছে এই দুটো লিমিটিং এর ডেফিনেশন আমার হাতে কিন্তু আছে। লেখো লেখো সিন্স লেখো সিন্স লিমিট, এটাতে ফিরে আসবো আবার, 4 দিয়ে দাও। লেখো সিন্স লিমিট extends to c of fx equal to l, লেখো সো লেখো লেখো সো ফর এ লেখো সো ফর এপসাইলন বাই 2 বিটা দিয়ে লিখলাম ব্যালেন্স করার জন্য। সো বাই এপসাইলন বাই 2 বিটা দেয়ার এক্সিস্ট এ ডেল্টা 1, মানে এপসাইলনটাকে এখানে এপসাইলন বাই 2 বি ধরেছি, তার কারণ আছে এটাকে ব্যালেন্স করবো বলে। দেয়ার এক্সিস্ট এ ডেল্টা 1, আগে ডেল্টা 1 নিয়ে নিয়েছিলাম, আগে ডেল্টা না ডেল্টা 1 নিয়েছিলাম, ডেল্টা নিয়েছিলাম। তাহলে এবার ডেল্টা 1 করো। লেখো সো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা 1 greater than 0, লেখো so there exists a delta 1 greater than 0 such that, লেখো such that কি পাবে, such that mod of fx minus l এটা less than epsilon by 2 beta for all x belongs to n delta n dash of, অবশ্যই c এটা ডেল্টা 1 ইন্টারসেকশন ডি, এটুকু পাবে। আচ্ছা, ওদিকে gx এর লিমিটিং ভ্যালুটা কত করা ছিল, gx এর লিমিটিং ভ্যালুটা কত করা ছিল গো? তো ওটা তো আগে লিখে রেখেছিলাম, ওটাকে আগে লিখে রেখেছিলাম, বাট একটু আলাদা অ্যাপ্রোচ নিচ্ছি। দেখো লেখো এগেন সিন্স লিমিট এক্সটেন্ডস টু c gx equal to m, লেখো দেন ফর এপসাইলন বাই 2 বিটা, অবশ্যই গ্রেটার দেন 0 এপসাইলন বাই 2 বিটা, কারণ বিটাটা যেভাবে তোলা হয়েছে, বি যেভাবে তোলা হয়েছে তাতে এপসাইলন বাই 2 বি গ্রেটার দেন 0। লেখো দেয়ার এক্সিস্ট এ ডেল্টা 2 greater than 0 such that mod of gx minus m less than epsilon by 2b for all x belongs to n dash c delta 2 intersection d। এখন কেউ আমাকে প্রশ্ন করতে পারো যে আগে তো এরকম একটা রিলেশন ছিল, আবার এপসাইলন বাই 2b কেন নিলাম? দেখো আমাদের লিমিটিং ডেফিনেশন এটা জানি যে বিভিন্ন বিভিন্ন রকম এপসাইলন নিলে বিভিন্ন বিভিন্ন রকম ডেল্টা পাও। আগে যেটা লিখেছিলাম যে এপসাইলনটা এপসাইলনই নিয়েছিলাম, ওই অবস্থায় কি পেয়েছিলাম বলতো? ওই অবস্থায় হচ্ছে যে ডেল্টা পেয়েছিলাম সেটাকে ডেল্টা ধরেছিলাম। এখন এখন তুমি লিখেছো হচ্ছে এপসাইলনের কাজ কত করছে, এপসাইলন বাই 2b করেছে, তাহলে নিশ্চয়ই তার জন্য সিজা আলাদা ডেল্টা পাবে, হ্যাঁ কি না? আগে আমি কোথাও একটা 2 নম্বরে লিখে রেখেছিলাম যে মড অফ gx মাইনাস এম লেস দেন এপসাইলন, এটা লিখে রেখেছিলাম। ওই অবস্থায় যে ডেল্টা তোলা হয়েছিল সেটা ডেল্টাই তোলা হয়েছিল। এখন এপসাইলনের ভ্যালু এপসাইলন বাই 2b ধরেছি, তাহলে ওই অবস্থায় কি আগের ডেল্টা পাবে না নতুন ডেল্টা পাবে সিজা? আগের ডেল্টা পাবে না নতুন ডেল্টা পাবে? এপসাইলন চেঞ্জ করলে নতুন পাবে। সেই নতুন ডেল্টাটাকে আমি কত লিখে রেখেছি, ডেল্টা 2 লিখে রেখেছি। এখন আমি পুরো এই জিনিসটা এইটা থেকে এই যে সি কমা ডেল্টা 1 এদিকে এন ড্যাশ সি কমা ডেল্টা, আর এখন সি কমা ডেল্টা 2, এই প্রত্যেক কটা রিলেশন একটা কমন ডেল্টা দিয়ে আমি লিখতে চাইছি। তাহলে ডেল্টাটাকে আমরা কি লিখি? এটুকু অ্যানালাইসিস কনসেপ্ট আছে যে পুরো তিনখানা রিলেশন একটা ডেল্টা দিয়ে যদি আমি লিখতে চাই, তাহলে ডেল্টাটা
কি হয়ে থাকে, মিনিমাম অফ কাদের কাদের। অ্যাকচুয়ালি আমার ডেল্টা নিয়ে নেওয়া হয়েছে, আমি এভাবে ইটা লিখে দিচ্ছি। লেখো লেট ইটা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা ডেল্টা 1 আর ডেল্টা 2। অঙ্কটা ডেল্টা 1 দিয়ে শুরু করলে ভালো হতো, তাহলে ডেল্টা এখানে লিখতাম। যাই হোক, ইটা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা ডেল্টা 1 ডেল্টা 2। লেখো দেন উই ক্যান রাইট, এটা এই একটা পাবে mod of fx by gx minus l by m, এটা less than b of mod of fx minus l plus b of mod of gx minus m for all, আগে ছিল for all x belongs to n dash c comma delta intersection d, এখন আমরা n dash কত লিখবো, কে বলবে, c comma কত লিখবো, যে ডেল্টা ডেল্টা 1 ডেল্টা 2 এর মধ্যে মিনিমাম ইটা। তার মানে কি, এই রিলেশনটা ডেল্টা দিয়ে হোল্ড করলেও এই রিলেশনটা ইটা দিয়ে হোল্ড করে যাবে, কারণ ইটাটা ডেল্টার থেকে ছোট ভ্যালু, এটুকু শিখেছো। এটাকে লিখে দাও ইটা ইন্টারসেকশন ডি, এটাকে একটু দিয়ে দাও কত নম্বর, 4। আচ্ছা, এটা এটার জন্য গেল। এবার এই দুটো রিলেশন 4 আগে হয়ে গেছে, তাহলে এটা 5 অ্যান্ড এখন এদিকে একটা রিলেশন পড়েছিল, এটা ছিল দেখো ফর অল ইকুয়াল টু n ড্যাশ c কমা ডেল্টা 1, যেহেতু ডেল্টা 1 এর থেকে ইটাটা ছোট, তার মানে এই রিলেশনটা ইটা দিয়েও স্যাটিসফাই করে যাবে। অ্যান্ড mod of fx minus l less than epsilon by 2b for all x belongs to n dash of c eta intersection of d, এটা পেলে। and উপরে আর একটা মুছে দিয়েছি আমি g দিয়ে, and mod of gx minus l less than epsilon পড়াচ্ছি, পড়িয়ে ফোন করছি। দেখো সিমিলারলি এটা থাকবে for all x belongs to n dash c comma eta intersection d, যেহেতু ডেল্টা 2 থেকে ইটাটা ছোট, তার জন্য ওই রকম একটা রিলেশন ইটা দিয়েও স্যাটিসফাই করবে। এবার চলে এসো, লেখো hence from 5 we can write mod of fx by gx minus l by m, আমি ওই রিলেশনটা লিখছি, লিখে তারপর লিখছি না হয়, fx minus l প্লাস ছিল b of gx minus m। এখন এইটার থেকে এই সংখ্যাটা আরো বড় দেবে, কেন, mod of, আচ্ছা b এখানে b লিখলাম, mod of fx minus l এ l আর epsilon 2b বলো, বলো কোনটা বলো তো। অবশ্যই এটা না তো মেলাতে পারবো না। দেখো লেস দেন বি রাখলাম, এই সংখ্যাটা আর এইটা এপসাইলন বাই 2b এর মধ্যে mod of fx minus l আর এপসাইলন বাই 2b এর মধ্যে এপসাইলন বাই 2b বড়, তাহলে আমি mod of fx minus l টাকে রিপ্লেস করে যখন এপসাইলন বাই 2b দেব, ইনইকুয়ালিটি কনসেপ্ট অনুযায়ী এই পার্টটা আরো বড় হবে, প্লাস এদিকে b আছে,
মড অফ জিএক্স মাইনাস এম এর থেকে এপসিলন বাই টু বি বড়, তার মানে আমি এটার জায়গাতে যদি আমি এপসিলন বাই টু বি বসাই তাহলে আরো বড় হয়ে যাবে রেজাল্টটা। এই জন্য আমি ইনভিটি কনসেপ্ট তো জানো এগুলো। এখানে ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন কত ডি, তাহলে আলটিমেট কি পাচ্ছ লেখো, দ্যাট ইজ মড অফ এফ এক্স বাই gx মাইনাস এল বাই এম লেস দেন, এই ব্যালেন্স গুলো করার জন্য মানে সবশেষে এপসিলনটা আনবো বলে এই ব্যালেন্স গুলো করেছিলাম, এপসিলন বাই টু বিটা ধরেছিলাম। এটা লেস দেন এপসাইলন ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি ইটা ইন্টারসেকশন ডি। লেখো দিস shows that limit x tends to c f by gx মানে fx by gx কিন্তু equal to l by m। আচ্ছা এই গেল। লেখো পরেরটা নিজে বাড়িতে করবে। লেখো লেট হ্যাঁ এটাও থিওরেম, নিজে করবে বাড়িতে। লেখো লেট ডি সাবসেট অফ আর and f and g be function on d to r, f and g be to function on d to r। লেখো let c belongs to d dash, full stop দিয়ে লেখো if f is bounded on n dash of c intersection d for some, দেখো জাস্ট এটা if is bounded on n dash c intersection d, লেখো and limit x tends to c gx equal to 0, then limit x tends to c f of g of x equal to 0। প্রুফটা নিচে দেখবে, একটা আমি অঙ্ক একটা করাবো। স্টেটমেন্টটা বলেছে যে লিমিট x tends to c fx আর gx এর ভ্যালু কখন কি হবে। যদি এই দুটো ফাংশনের মধ্যে কোনো একটা ফাংশন সি নেবারহুডে বাউন্ডেড হয়ে যায় আর অন্য একটা ফাংশনের লিমিটিং ভ্যালু যদি 0 চলে আসে তবেই প্রোডাক্ট ভ্যালুটা 0 আসবে, আদারওয়াইজ আসবে না। fxটা আনবাউন্ডেড ফাংশন, gx এর লিমিটিং ভ্যালু 0, বাট তখন কিন্তু তুমি বলতে পারবে না লিমিট x টেন্ডস টু c fx gx ইকুয়াল টু 0। লিমিট x টেন্ডস টু c fx gx তখনই 0 বলতে পারবে যদি এর মধ্যে একটা ফাংশন যেন বাউন্ডেড হয়ে যায়, কোনো একটা নেবারহুড, অবশ্যই ওই সির নেবারহুডে যেন fx বা gx ফাংশনটা যেন তোমার বাউন্ডেড হয়, আর বাকি যে ফাংশন বাউন্ডেড হবে আর বাকি যে ফাংশনটা পড়ে থাকবে তার লিমিটিং ভ্যালু 0 হয়, তবেই প্রোডাক্ট ফাংশনের লিমিটিং ভ্যালু কত হবে 0। একটা অঙ্ক লেখো। লেখো প্রুভ দ্যাট লিমিট x tends to 0 x into sin 1 by x square equal to 0। এটা লেখো let fx equal to, অ্যান্সারটা শুরু করার সময় লেখো let fx equal to sin of 1 by x square। লেখো we know
মড অফ সাইন 1/x স্কোয়ার, বলো সাইন মড অফ সাইন এক্স লেসার ইকুয়াল টু কত হয়ে যায়, এক্স এর ভ্যালু যা খুশি নাও না কেন, মড অফ সাইন এক্স এর ভ্যালু বা মড অফ সাইন 1/x এর এক্স স্কোয়ার ভ্যালু কত কত হয়, লেস দেন কত হয়, লেসার ইকুয়াল টু 1। ফর অল x বিলংস টু আরও করে দিতে পারো এখানে, ফর অল x বিলংস টু n অফ n জিরোই লেখো না, n ড্যাশ জিরো ইন্টারসেকশন d লেখো আর কি, d, হ্যাঁ d লিখে দাও, d ডোমেন সেট এটা, কারণ আমরা জানি সাইন এক্স ফাংশনটা বাউন্ডেড ফাংশন হয়ে যায়, এটা মানেই কিন্তু বাউন্ডেড, লেখো দ্যাট ইজ, আচ্ছা ডি সেটটা হচ্ছে ডোমেন সেট কিন্তু, লেখো দ্যাট ইজ, এফ এক্স ইজ, লেখো দ্যাট ইজ এফ এক্স ইজ বাউন্ডেড ফাংশন, লেখো দ্যাট ইজ এফ এক্স ইজ বাউন্ডেড ফাংশন, লেখো লেট জি এক্স ইকুয়াল টু এক্স, লেখো হেয়ার লিমিট এক্স টেন্স টু জিরো, জি এক্স অবশ্যই কিন্তু জিরো, তাহলে এফ এক্সটা বাউন্ডেড ফাংশন, জি এক্স আর বাউন্ডেড ফাংশন পেলাম।